আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইপিআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের যে খাতগুলিতে প্রচুর পরিমাণ সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য বর্তমান বিএনপি সরকার বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছেন। এই লক্ষ্যে ইতিমধ্যেই এই খাতে বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। জিডিপির 1.5% অর্থ, এটা রেকর্ড পরিমাণ অর্থ এই খাতে বরাদ্দ করা হয়েছে, যেটার পরিমাণ 69,904 কোটি টাকা। আমরা আজকে আমাদের সাথে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার। স্যার, আপনাকে এনটিভিতে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি যদিও টেকনোক্রেট হিসাবে এই যোগদান করেছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায়, কিন্তু বেসিক্যালি আপনি একজন রাজনীতিবিদ। আপনি ছাত্র জীবনে আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, ছাত্র দল করেছেন। আপনি যখন শেরেবাংলা মেডিকেল কলেজে যখন পড়াশোনা করেছেন তখন ছাত্র দলের সভাপতি ছিলেন আপনি, এবং আপনি এরপরে বিদেশে গেছেন। বিদেশে যে 30 বছর আপনি ওয়ার্ল্ড ব্যাংকের মতন প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে আপনি কাজ করেছেন, প্রায় 35টা দেশে কাজ করেছেন পুষ্টি এবং এই স্বাস্থ্য নিয়েই, এবং এখন আপনি দেশে ফিরেছেন এবং রাইট পজিশনে, এবং আপনি আমাদের বিএনপি দলের যিনি প্রধান তার চেয়ারম্যানের উপদেষ্টাও। তা আপনি এই সরকার একটা সংস্কারমুখী সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী আপাদমস্তক সংস্কার করতে চান, তো স্বাস্থ্য খাতে আপনারা কি কি করতে চান স্যার? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। চ্যানেল এনটিভির এই সময় অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে কথাটা বলে শুরু করতে চাই সেটা হলো বাংলাদেশের অন্যান্য খাত, অনেক খাতেই অনেক সমস্যা আছে, কিন্তু স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা হলো পরিকল্পনার অভাব। আপনি যে পুরা খাতটাকে আপনি দেখেন, এখানে আপনার কোনো কিছুই আসলে খুব সিস্টেম্যাটিকভাবে প্ল্যান করে কোনো কিছু করা হয়নি। সব কিছু রিঅ্যাক্টিভ প্ল্যানিং, যখন সুযোগ হয়েছে তখন কোনো একটা কাজ শুরু হয়েছে। এখানে ডোনার ডিপেন্ডেন্স অনেক বেশি ছিল। অনেক প্রোগ্রামই আপনার দেখবেন যে ডোনার ড্রিভেন, অনেক জায়গায় দেখবেন ভার্টিক্যাল প্রোগ্রাম অনেক বেশি। তারপরে অনেক শর্ট টার্ম প্রোগ্রাম আছে, প্রজেক্ট মোডে অনেক প্রোগ্রাম আছে, আপনার ছোটো ছোটো প্রোগ্রাম, ফ্র্যাগমেন্টেশনটা অনেক বেশি। তো এগুলোর ফলে স্বাস্থ্য খাতটাকে যে একটা আপনার কম্প্রিহেন্সিভ প্ল্যানিং এবং সে আগামী 10 বছর বা আগামী 15 বছর আমি বাংলাদেশের স্বাস্থ্য খাতটাকে কোথায় নিতে চাই, স্বাস্থ্য খাতটা দেখতে কীরকম হবে, হ্যাঁ, এই আপনার পিকচারটা আমাদের জাতির সামনে কখনোই দেওয়া হয়নি অতীতে। তো এই প্রেক্ষাপটে আপনারা অনেকেই জানেন, এ নিয়ে কথাও হয়েছে, ইলেকশনের অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আপনার বিএনপি বিভিন্ন খাত বা স্বাস্থ্য খাত নিয়ে অনেক চিন্তাভাবনা অনেক আগে থেকেই শুরু করেছে। আমি সরাসরি কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, ওনার চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আমি কাজ করেছি। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের ভিতরের এবং বাংলাদেশের বাইরের যারা এক্সপার্ট আছেন, এই খাতটাকে যারা ভালো বোঝেন তাদেরকে মোবিলাইজ করা এবং এই খাতটাকে খুব গভীরভাবে দেখা, সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সমস্যাগুলো চিহ্নিত করে আপনার রিফর্ম ওরিয়েন্টেড বেশ কিছু প্রোগ্রাম হাতে নেওয়া, যাতে করে আমরা স্বাস্থ্য খাতের একটা আপনার দৃশ্যমান পরিবর্তন এই 5 বছর মেয়াদেই করতে পারি। আমরা প্রায় আপনার 20টিরও বেশি রিফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রাম আমরা আইডেন্টিফাই করেছি। এগুলো আমাদের ম্যানিফেস্টোতে আমরা আছে, ওখানে প্রায় 20টার মতো প্রোগ্রাম আছে, সবগুলোই রিফর্ম ওরিয়েন্টেড। এবং আপনারা শুনে খুশি হবেন যে
বিএনপি আপনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী ওনার ৩য় কর্মদিবসে সর্বপ্রথম সুস্বাস্থ্যের একটা সেল উনি তৈরি করেন। উনি স্বাস্থ্য খাতের আমাদের সবাইকে নিয়েই উনি মিটিং করেন, সুস্বাস্থ্যের একটা সেল তৈরি করেন এবং এই সেলের উপর উনি দায়িত্ব দেন আমরা দল হিসেবে যে পরিকল্পনাগুলো নিয়েছিলাম সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য। তো আমি এইটুকু আপনাদের বলতে পারি যে 180 দিন আমাদের সরকারের মেয়াদ যেদিন পূর্ণ হলো ওই দিন আমরা একটা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং সেই মত বিনিময়ের আগেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমরা চেষ্টা করেছি এগুলোকে আপনার একটা কম্প্রিহেন্সিভভাবে রিপোর্টিং করতে। এবং এটা করতে গিয়ে দেখলাম যে ম্যানিফেস্টোতে আমরা যেসব প্রোগ্রামের কথা বলেছি বা আমরা প্রায়োরিটাইজ করেছি সেগুলোর অনেকগুলোরই কাজ শুরু হয়েছে এবং আরও অনেক কাজ শুরু হয়েছে যেগুলো ম্যানিফেস্টোতে নাই, এমন কাজও আমরা শুরু করেছি। প্রথমে আমি বলি যে আমাদের দেশে আপনার স্বাস্থ্য খাতে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা সাংঘাতিক দুর্বল। উদাহরণস্বরূপ আপনারা দেখবেন যে আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছে তারা প্রায়শই আপনার হাসপাতালে নিগ্রহের শিকার হয়, তাদের উপরে ভায়োলেন্স হয়। আবার অন কন্ট্রারি আপনার অন আদার হ্যান্ড অনেক রোগীরা অনেক সময় আপনার নেগলিজেন্সের শিকার হয়, বিভিন্ন রকম দালাল, প্রতারক এদের খপ্পরে পড়ে। এবং এদের যে আইনি আপনার ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের যে আইনের আশ্রয় নেওয়া এবং রোগীরা যখন নেগলিজেন্সের শিকার হয় তাদের যে আইনের আশ্রয় নেওয়া, এই আশ্রয় নেওয়ার মতো আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কটা সাংঘাতিক দুর্বল। তো আমরা আপনার একটা নিরাপদ আপনার হাসপাতাল তৈরি করার জন্য আমরা আইনের কাজ প্রণয়নের কাজ প্রায় শেষ করে এসেছি। চট্টগ্রামে মানববন্ধন হচ্ছে স্যার এই মুহূর্তে। জি, আমরা প্রায় শেষ করে এসেছি। আইনের ড্রাফট আপনার খসড়া তৈরি হয়েছে। আমি আশা করছি যে খুব অল্প সময়, অল্প দিনের মধ্যেই এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে ক্যাবিনেটে যাবে এবং একটা বিল আকারে সংসদে পাশ হবে। অন্যান্য আপনার লিগ্যাল রিফর্মও আমরা কাজ শুরু করেছি, যেমন আপনার আননেসেসারি সি সেকশন। আমাদের দেশে আপনারা জানেন যে এটা একটা বড় সমস্যা, বিশেষ করে শহর অঞ্চলে এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে আপনার প্রচুর সি সেকশন হয়। সেই সি সেকশনগুলো আপনার দরকার হয় না এবং এটা একজন নারীর জন্য যতটা ক্ষতিকর, অনেক সময় আপনার নিউবর্নের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর এবং ব্যয়বহুলও বটে। তো এই আননেসেসারি সি সেকশন প্রিভেনশন করার জন্য একটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক মোটামুটি তৈরি হয়ে এসছে। এটাও খুব অল্প দিনের মধ্যেই আপনার অনুমোদিত হবে। এছাড়াও আপনার বেসরকারি যে হাসপাতালগুলো আছে, হ্যাঁ, তাদের যাতে সুষ্ঠুভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, মানসম্মত চিকিৎসা এবং মানুষের অ্যাফোর্ডেবল আপনার হেলথ কেয়ার যাতে তারা অফার করতে পারে, তার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। তো এটা গেল লিগ্যাল ফ্রেমওয়ার্কের ব্যাপার। এরপরে ধরুন হেলথ গভর্নেন্স। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে গভর্নেন্সে অনেক সমস্যা আছে। তো প্রাথমিক স্টেজেই আমরা যে কাজটা করেছি 180 দিনের মধ্যে, এবং এটা অনেক দিনের দাবি ছিল আপনার স্বাস্থ্য সেক্টরে, যে আমাদের শহর এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এইটা দেওয়ার দায়িত্ব এতদিন, প্রাথমিক না, যে কোনো স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব ছিল মিনিস্ট্রি অফ আপনার লোকাল গভর্নমেন্টের, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এদের এটা দায়িত্ব ছিল। কিন্তু অনেক সময় দেখা যেত যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আপনার এই যে আপনার LGRD, হ্যাঁ, এই দুই মন্ত্রণালয়ের মাঝখানে পড়ে এই আরবান হেলথ হাবুডুবু খেত। তো আমরা এই 180 দিনের মধ্যেই এইটা ঠিক করে দিয়েছি যে আপনার আরবান এরিয়াতে যে স্বাস্থ্যসেবাটা এখন থেকে আপনার মিনিস্ট্রি অফ হেলথ এইটার দায়িত্ব নেবে। এবং এছাড়াও আমরা আপনার রাজধানী পর্যায়ে আপনার স্বাস্থ্যের বিভিন্ন যে দপ্তরগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আপনার একটু ঢেলে সাজানো, প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য হ্যাঁ কী করা যায়, হ্যাঁ, সেগুলো আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা চলে এসেছি এবং অল্প দিনের মধ্যেই আপনারা এরও কিছুটা পরিবর্তন আপনারা দেখবেন। তারপরে আমি যদি বলি যে আমাদের দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, এটা আমাদের ম্যানিফেস্টোর একটা বড় অংশ ছিল, প্রাথমিক স্বাস্থ্যসেবা। আমরা মনে করি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে আমাদেরকে 180 বা 200 মিলিয়ন পপুলেশনকে সার্ভ করতে হয়, এখানে যদি আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারকে শক্তিশালী না করি, যদি আমরা হেলথ প্রমোশনকে শক্তিশালী না করি,
যদি একজন ব্যক্তিকে অসুস্থ হওয়ার সুযোগ করে দেই অসুবিধা, তাহলে পরে আপনি কখনোই এনাফ হসপিটাল করতে পারবেন না, হ্যাঁ, যেখানে আপনি ওভার ক্রাউডিংকে প্রিভেন্ট করে মানসম্মত চিকিৎসা সেবা দিতে পারেন। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হবে এবং প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের নিচে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডে 3টি করে ওয়েলবিং হাব তৈরি করার কাজ আমরা শুরু করেছি। এগুলো আপনার কমিউনিটি ক্লিনিকের নাম শুনেছেন। এই কমিউনিটি ক্লিনিক যেখানে আছে ওগুলোকে আমরা রূপান্তর করব আপনার ওয়েলবিং হাব হিসাবে। যেখানে কমিউনিটি ক্লিনিক নাই সেখানে নতুন করে আপনার ওয়েলবিং হাব তৈরি করা হবে এবং প্রতিটি ওয়েলবিং হাবে 3 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার বা কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং ওয়ার্কার আপনার এখানে অ্যাসাইন করা হবে। তার অর্থ প্রত্যেকটি ইউনিয়নে 9 জন করে আপনার কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং ওয়ার্কার থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডেও 9 জন করে কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং ওয়ার্কার থাকবে। এর মাধ্যমে যেটা হবে, একজন ওয়ার্কারকে একটা ইউনিয়নের বা একটা ওয়ার্ডের কিছু ফ্যামিলিকে অ্যাসাইন করে দেওয়া হবে, হাউসহোল্ডকে অ্যাসাইন করে দেওয়া হবে এবং উনি প্রত্যেক 3 মাস পর পর প্রত্যেকটা ঘরে আপনার ফেরত আসবে, এসে ওই ঘরের যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ আছে তাদের ব্লাড প্রেশার দেখবে, তাদের ব্লাড সুগার দেখবে, তাদের খুব বেসিক মেন্টাল হেলথ স্ক্রিন করবে, তাদের আপনার যদি কেউ রিপ্রোডাক্টিভ এইজ ম্যারিড উমেন থাকে, হ্যাঁ, তার প্রেগনেন্সি স্ট্যাটাসটা তারা দেখবে, যে যাতে করে এই প্রেগনেন্ট মহিলা যদি কেউ থাকে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারনাল কেয়ারের আওতায় নিয়ে আসা যায়। ছোট বাচ্চাদের আপনার নিউট্রিশন মনিটরিং করবে, তাদের হাইট নেবে, তাদের ওয়েট নেবে, হ্যাঁ, তারপরে আপনার ফ্যামিলি প্ল্যানিং প্রোডাক্ট যদি দিতে হয়, কাউন্সিলিং করতে হয় সেগুলো করবে। যদি কোনো টিকা দেওয়ার থাকে কোনো ছোট বাচ্চা বা গর্ভবতী মা, তাদেরকে টিকা কেন্দ্রে সময় মতো যাওয়ার জন্য পরামর্শ দিবে। এই কাজটা যদি আমরা করতে পারি, প্রতি 3 মাস পর পর যদি প্রতিটি পরিবার একজন করে স্বাস্থ্যকর্মী এই কাজগুলো করে, আমরা বিশ্বাস করি যে রোগ হওয়ার শুরুতেই আমরা এই রোগীকে আইডেন্টিফাই করতে পারবো। ধরেন আমি একটা উদাহরণ হিসাবে, কোনো ব্যক্তির যদি আপনার ব্লাড প্রেশার, হ্যাঁ, যদি আমরা দেখি যে 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90-র উপরে, তখন ওই ব্যক্তিকে আপনার কোনো ওষুধ দেওয়ার হয়তো প্রয়োজন নেই। তাকে তার লাইফস্টাইল লিটল বিট মডিফিকেশন করা, তার খাবারে কিছুটা মডিফিকেশন করা, ফ্যাট কম খাওয়া, একটু হাঁটাহাঁটি করা, এই পরামর্শগুলো যদি দেওয়া যায় তাহলে হয়তো আমরা একটি ব্যক্তিকে আপনার অকাল অল্প সময়ের মধ্যে তার স্ট্রোক বা তার হার্ট অ্যাটাকের মতো আপনার যে ক্যাটাস্ট্রফিক যে হেলথ স্ট্যাটাস, ওখান থেকে আমরা তাকে প্রিভেন্ট করতে পারবো। এবং এর মাধ্যমে যদি আমরা এই রোগীর সংখ্যা কমাতে পারি, আমরা মনে করি যে আপনার যে হসপিটালগুলো আছে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে জেলা হাসপাতাল বা আপনার মেডিকেল কলেজ হাসপাতাল, এগুলোর যে বর্তমানে যে ওভার ক্রাউডিং হচ্ছে এবং অত্যন্ত হাই অকুপেন্সি রেট, হ্যাঁ, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এবং আমাদের যে সীমিত সামর্থ্য যেটা আছে, হ্যাঁ, আমাদের ডাক্তার বলেন, নার্স বলেন, আমাদের বেডের সংখ্যা বলেন, আমরা সীমিত সামর্থ্যের মধ্যেই অনেক ভালো কোয়ালিটি অফ কেয়ার আমরা আপনার অফার করতে পারবো। তো এটা গেল আপনার প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবা, যেটা হেলথ আপনার ওয়েলবিং হাবের মাধ্যমে আমরা দিব। কোনো ব্যক্তিকে যদি আমরা দেখি যে তার স্বাস্থ্যের সমস্যা আছে, তার চিকিৎসা প্রয়োজন, তখন এই কমিউনিটি হেলথ ওয়ার্কার তাকে যে নিকটস্থ তার যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সেখানে রেফার করবে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেখানে যাওয়ার পরে যদি তারা ট্রিটমেন্ট দিতে পারে ট্রিটমেন্ট দিবে, যদি ট্রিটমেন্ট দিতে সমর্থ না হয় তখন তাকে হায়ার লেভেল অফ কেয়ারে আপনার রেফার করবে। আমরা মনে করি যে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের যদি একটা করে অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকে, হ্যাঁ, তাহলে পরে যেটা হবে, আমি যদি অসুস্থ হই, আল্লাহ না করুক, আমাকে ওই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারেই যেতে হবে এবং আমি যদি হায়ার লেভেল ট্রিটমেন্ট আমার দরকার হয়, সেকেন্ডারি বা টার্সিয়ারি বা স্পেশালাইজড হাসপাতালে যেতে হয়, আমাকে ওই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারকে রেফার করতে হবে। উইদাউট রেফারাল আমি উপরের লেভেলে যেতে পারবো না। এতে করে আমি এই সেক্টরটাকে অনেক বেশি ডিসিপ্লিন করতে পারবো, আমি আপনার ওভার ক্রাউডিং কমাতে পারবো এবং আমার মনে হয় যে এফিসিয়েন্সি গেইনটা অনেক বেশি হবে এবং আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা জনগণকে উপহার দিতে পারবো। তো এটা হলো আপনার প্রাইমারি হেলথ কেয়ার পর্যন্ত। হ্যাঁ, এরপরে আমরা এই প্রাইমারি হেলথ কেয়ারের যে সিস্টেমটা আমি বললাম, এইটাকে আপনার এম্পাওয়ার করবে একটা ডিজিটাইজড আপনার ইলেকট্রনিক হেলথ প্ল্যাটফর্ম। আমরা এই হেলথ প্ল্যাটফর্মটারও আপনার কাজের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন আপনার গণমাধ্যমে গত
পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের একটা মিটিং হয়েছে। ওখানে সিলিকন ভ্যালির একজন আপনার সায়েন্টিস্ট সে একটা মডেল প্রেজেন্ট করেছে। আমরা চাই মেড ইন বাংলাদেশ, মেড ফর বাংলাদেশ অ্যান্ড আপনার ম্যানেজড বাই বাংলাদেশ, একটা আপনার সিস্টেম তৈরি করতে, একটা ডিজিটাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, যেটার মাধ্যমে আমাদের যে যতগুলো আপনার সার্ভিস আছে, হ্যাঁ, আপনার হেলথ কার্ড থেকে শুরু করে ইলেকট্রনিক রেফারেল সিস্টেম, ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ফার্মেসি সিস্টেম, ল্যাব সিস্টেম, এই সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করে একটা প্ল্যাটফর্মের আওতায় আমরা নিয়ে আসবো ইলেকট্রনিক আপনার হেলথ সিস্টেমের মাধ্যমে। স্যার, এই যে পরিকল্পনা বলছেন, এটা তো আমাদের জন্য খুবই শুনতে ভালো লাগছে স্যার, কিন্তু বাস্তবে কি আপনারা এটা করতে পারবেন কিনা স্যার? আমরা শুরু করে দিয়েছি, আমরা বাস্তবেও শুরু করে দিয়েছি। আমরা আপনার এই যে কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং হাব বললাম, হ্যাঁ, এইটার আপনার স্ট্রাকচারাল ডিজাইন নকশা এবং এইটার স্টাফিং কী হবে এগুলো আমরা ফাইনালাইজ করেছি। আপনার যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, হ্যাঁ, এইটারও স্ট্রাকচারাল ডিজাইন, এখানে কয়জন সেকমো বা আপনার যে মেডিকেল ডিপ্লোমা যাদের আছে কয়জন থাকবে, কয়জন নার্স থাকবে, কয়জন মিডওয়াইফ থাকবে, হ্যাঁ, কয়জন আয়া থাকবে, কয়জন ফার্মাসিস্ট থাকবে, হ্যাঁ, ল্যাব টেকনিশিয়ান থাকবে। আমরা অর্গানাইজেশনটা আপনারা রেডি করছেন? এটা তৈরি করে ফেলেছি। এটা অনুমোদনের কি শুরু হয়েছে স্যার? অনুমোদনের কাজও প্রায় শেষ হয়ে গেছে। আমরা আপনার যে ভ্যাকেন্ট পজিশনগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করেছি, হ্যাঁ, কোথায় কোথায় আমাদের ভ্যাকেন্ট পজিশন আছে। যেমন আমরা প্রায় 5,000 ডাক্তার, এটা অলরেডি 5,000 ডাক্তার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে ভ্যাকেন্ট পজিশনগুলো আছে। যেসব ভ্যাকেন্ট আপনার নার্সের পজিশন আছে, মিডওয়াইফের পজিশন আছে, হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্টের পজিশন, এগুলোরও আপনার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে অনেক আগে আমরা সব বলেছি যে আমরা 1 লক্ষ নতুন কমিউনিটি হেলথ ওয়ার্কার নিব। এই 1 লক্ষ কমিউনিটি হেলথ ওয়ার্কার আপনার তাদের যে নতুন পদ সৃজন, এই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। অল্প দিনের মধ্যেই আপনার এদের রিক্রুটমেন্টের কাজও পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে। আমরা এবছর যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আপনি বলেছেন, এবার বাজেট, হ্যাঁ, আমরা এবার জিডিপির 1.1% হেলথে বরাদ্দ হয়েছে এবং এই অ্যানুয়াল এই অর্থ বছরেই আমরা আশা করছি যে প্রায় 1/3 আপনার ইউনিয়ন অথবা ওয়ার্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং আপনার কমিউনিটি যে হেলথ অ্যান্ড ওয়েলবিং হাব, এগুলো তৈরির কাজ শেষ হয়ে যাবে। আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বললাম, আপনার হেলথ ইকোসিস্টেম যেটা আমরা বিল্ড করব, এই কাজটা আমরা খুব দ্রুত শুরু করছি। আপনি আমাদেরকে যে কথাগুলো বলছিলেন আমরা শুনছিলাম এবং আমাদের খুবই একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখছি। তো আপনি স্যার বহু বছর ধরে ওয়াশিংটন ডিসিতে কাজ করেছেন, সেখানকার এনভায়রনমেন্ট দেখেছেন, আর বাংলাদেশে এখন আসছেন। এর আগে আপনি স্যার 35টা দেশে কাজ করেছেন, সেখানকার এক একটা দেশের এক একটা অর্থনীতি, রাজনীতি, সব কিছু আপনি দেখেছেন। তা আপনার বাংলাদেশের ব্যুরোক্রেসি বিষয়টা নিয়ে আপনি কি স্যাটিসফাইড যে আপনাদের এই যে পরিকল্পনাটা কি আসলে বাস্তবায়ন হবে? দেখেন, প্রত্যেকটা দেশের বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের একটা বাস্তবতায় আছে। আমরা বর্তমানে কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গাইডেন্স, ওনার নির্দেশনায়, এবং উনি যেভাবে হ্যান্ডস অন, ওনার যে অ্যাপ্রোচ, উনি প্রত্যেকটা কাজে যেভাবে নিজেকে আপনার নিবেদিত করেন, উনি যেভাবে প্রতিটি কাজের উনি আমাদেরকে গাইড করেন, হ্যাঁ, এইটা একটা অভূতপূর্ব ব্যাপার। ওনার সাথে আপনি যখন কথা বলবেন স্বাস্থ্য খাত নিয়ে, আপনাকে মনে হবে যে উনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। যখন ওনার সাথে কথা বলবেন কৃষি খাত নিয়ে, আপনার মনে হবে যে উনি একজন কৃষি বিশেষজ্ঞ। যখন ওনার সাথে কথা বলবেন শিক্ষা নিয়ে, ওনাকে মনে হবে যে একজন শিক্ষাবিদ। হ্যাঁ, তো এইটা আমাদের জীবনটাকে অনেক ইজি করে দিয়েছে। টপ ম্যান যদি রাইট কথা থাকে, জি, উই হ্যাভ দ্য রাইট পলিটিক্যাল কমিটমেন্ট, উই হ্যাভ আওয়ার হার্ট অন দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং আমাদের যারা গত 17 বছরের তো একটা ডার্ক টানেলের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এবং সেখান থেকে আল্লাহর রহমতে আমাদের জাতিটা এখন একটা আলোর পথে এসেছে। আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এখন গণতান্ত্রিক সরকার এই দেশে আছে। আমাদের এই সিগন্যালটা ব্যুরোক্রেসির যারা আছে, এটা সবাই এই সিগন্যালটা পাচ্ছে। তারা জানে যে তাদের যে নেতা, এই সরকারের যিনি প্রধান পরিচালক, উনি ফুললি কমিটেড এবং ওনার একটা প্ল্যান আছে, ওনার একটা ভিশন আছে, এবং উনি শুধু প্ল্যান করেন না, উনি বাস্তবায়নে বিশ্বাসী।
হ্যাঁ, এই যে so এইটা আমার মনে হয় যে আমাদের এটা একটা গ্রাউন্ড ব্রেকিং একটা বাস্তবতা, যেটা আমাদের কাজগুলোকে অনেকটা, আমি বলবো যে অনেক কমপ্লেক্স জটিল কাজকেও মানে সহজ করে জটিল ব্যুরোক্রেসিকে আমাদের অনেক সময় সহজ করে দেয়। সেই প্রিভেন্সির কথা বলছিলেন আপনি, তো আমরা দেখলাম যে এই যে হামে স্যার প্রচুর শিশু মারা গেলেন, এটার মানে কারণটা কি স্যার? এই আমাদের প্রিভেন্সিটা একসময় তো স্যার টিকা দেওয়া হয়েছিল, টিকাটা কখন থেকে আমরা দিলাম না স্যার? এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, এটা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে অনেক অফিসিয়াল স্টেটমেন্ট গিয়েছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, হাম রুবেলা টিকা আপনার ক্যাম্পেইন আমাদের দেশে হয় এভরি 4 years। তো 2020-21 একটা ক্যাম্পেইন হয়েছিল, কিন্তু আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, ওই সময় আমরা কোভিডে সারা দেশ সারা বিশ্ব আপনার কোভিডে স্তব্ধ ছিল, আমাদের হেলথ সেক্টরটা পুরো ডিসরাপ্টেড ছিল। তো যে যত কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে আমার বেসড অন মাই এক্সপিরিয়েন্স ইন আদার কান্ট্রিজ, আমার মনে হয় যে 2020-21 আমাদের যে টিকার যে কাভারেজ ফিগারগুলো দেখছি, এইটা ওরকম না। হ্যাঁ, এটা আরও অনেক কম ছিল, ওটা কমপ্লিট টিকা ওই সময় আসলে দিতে পারিনি বাস্তবতার জন্য। তারপরে নেক্সট 4 বছর পরে যে রাউন্ডটা হওয়ার কথা ছিল, সেটা হওয়ার কথা ছিল আপনার 2024-এ এসে। হ্যাঁ, 24-এ এসে রাউন্ডটা হওয়ার কথা ছিল, 24-25-এ, কিন্তু সেইটা আপনার প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে সরকার, হ্যাঁ, তারা এটা মিজারেবলি ফেল করেছে। লেটস বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্রাঙ্ক। হ্যাঁ, এটা তারা মিজারেবলি ফেল করেছে, বিভিন্ন কারণে তারা ওই রাউন্ডের কোনো টিকা তারা দিতে পারেনি। এবং তারপরের রাউন্ড আপনার ডিউ ছিল এবছর জুন জুলাইতে হওয়ার কথা ছিল। তার আগেই আপনার 2025-এর না, এবছর মার্চ মাসে, হ্যাঁ, সর্বপ্রথম আপনার মানে 16ই মার্চ প্রথম আপনার ডেথ রিপোর্টেড হয়। 15ই মার্চ 15ই মার্চ ডিউ টু মিজলস। তো এই আউটব্রেকের প্রধানতম কারণ হলো আপনার আনপ্রোটেক্টেড চিলড্রেন, তারা টিকা পায়নি, এইটা একটা কারণ। আরেকটা কারণ, আমি যেহেতু একজন পুষ্টি বিশেষজ্ঞ, আমি পুষ্টি নিয়ে অনেক কাজ করেছি, সারা বিশ্বেই আমি কাজ করেছি। আমি বিভিন্ন হসপিটালে এই হামের সময় আমি গত 2 মাস আমি বেশ ঘোরাঘুরি করেছি। সেখানে দেখলাম যে যেসব মায়েরা তাদের বাচ্চা নিয়ে এসেছে, বেশিরভাগ মাই অপুষ্টিতে ভুগছে। হ্যাঁ, এবং অনেক বাচ্চা পেয়েছি যাদের বয়স 3 মাস থেকে 4 মাস হামে ভুগছে। কিন্তু আপনারা জানেন যে 9 মাসের আগে হামের টিকা দেওয়ার কথা না, কারণ এটা ধরে নেওয়া হয় বেসড অন সায়েন্টিফিক এভিডেন্স যে 9 মাসের আগ পর্যন্ত এই বাচ্চা তার অ্যান্টিবডি মায়ের কাছ থেকে এটা পায় থ্রু ব্রেস্ট মিল্ক। তো মা এত বেশি অপুষ্টিতে ভুগছে, আমার 2টা কারণ। একটা হলো যে ব্রেস্ট মিল্ক দিয়ে তার আপনার এনাফ নিউট্রিয়েন্ট বা অ্যান্টিবডি শিশুর শরীরে যাচ্ছে না। আরেকটা হলো আপনার ল্যাক অফ ব্রেস্ট ফিডিং। আমাদের দেশে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এখনও মাত্র 53-54% মা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করায়। হ্যাঁ, বাদবাকিরা করায় না বিভিন্ন কারণে। এই যে সি সেকশনের কথা বললাম, ইটস এ মেজর রিজন ওয়াই মাদার্স ডোন্ট ব্রেস্ট ফিড দেয়ার চিলড্রেন। হ্যাঁ, তো এখানে মায়ের অপুষ্টি এবং শিশুর অপুষ্টি, আমি বেশিরভাগ শিশুকে আমি দেখেছি যারা হামে ভুগছে, তারা চরম অপুষ্টির শিকার। এবং আমরা জানি যে ম্যালনিউট্রিশন এবং ইনফেকশন, হ্যাঁ, হ্যাজ এ ভিশাস সাইকেল। হ্যাঁ, যদি একটা ম্যালনারিশ কেউ হয়, তার ইনফেকশন হওয়ার চান্স বেশি, এবং যখন ইনফেকশন হয় তখন আরও ম্যালনিউট্রিশনে ভোগে, এবং এই বাচ্চাদের প্রবাবিলিটি অফ ডাইং ইজ ভেরি হাই। এই জন্য এবার আমরা দেখলাম যে আপনার মিজলসের যে মৃত্যুগুলো হয়েছে, হ্যাঁ, তারা বেশিরভাগ আসলে নিউমোনিয়ায় মারা গেছে। হ্যাঁ, এবং তারা আপনার সবাই ম্যালনারিশড। সো ম্যালনিউট্রিশন, বোথ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন এবং চাইল্ড ম্যালনিউট্রিশন, এটা একটা বড় কারণ ছিল। আর তৃতীয় যে কারণটা আমরা বলবো সেটা আমাদের হেলথ সিকিং বিহেভিয়ার। আমরা এমনিতেই আপনার ওই হাসপাতালে যাওয়ার ব্যাপারে আমরা খুব অলস, এবং আমরা কখনোই একটা রোগের শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত আমরা ডাক্তারের শরণাপন্ন হই না। আমরা অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, অনেক বাচ্চা হাসপাতালে এসেছে যখন সেই বাচ্চার অবস্থা খুবই খারাপ, সিভিয়ার নিউমোনিয়ায় ভুগছে, এবং তখন আপনার হয়তো বাঁচানো তাকে সম্ভব হয়নি। তো এই অনেকগুলো কারণ আমি বললাম, 3টা মূল কারণ। আমি আবার যদি রিক্যাপ করি, আপনার টিকা পাইনি, 2 নম্বর ম্যাটারনাল এবং চাইল্ড ম্যালনিউট্রিশন,
এবং 3 নাম্বার হলো আমাদের হেলথ সিকিং যে একটা খারাপ বিহেভিয়ার, আমরা ডাক্তারের কাছে খুব শেষ পর্যায়ে যাই, হ্যাঁ, তখন হয়তো ডাক্তার সাহেবদের তেমন কিছু করার থাকে না। এইটা আপনার মূল কারণ ছিল এতগুলো আপনার শিশু মৃত্যুর জন্য। স্যার আপনি পুষ্টি এবং এপিডিওলজি যেটা, এটার মধ্যে স্যার আপনি পিএইচডি করেছেন, আপনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ। তা আপনি আমাদের এই যে পুষ্টি বলতে আপনি বলছেন, এটার সমাধান কি দিবেন আপনারা স্যার? না, এটা তো সমাধান আমরা জানি, আমরা পৃথিবীব্যাপী এর সমাধান জানি। আমাদের দেশে আপনার আন্ডার 5 যে বাচ্চারা আছে তার প্রায় 23 থেকে 24% বাচ্চা আপনার স্ট্যান্ডিংয়ে ভুগছে। স্ট্যান্ডিং হলো তার বয়সের তুলনায় সে খাটো, কিন্তু এই খাটোর চাইতেও স্ট্যান্ডিং হ্যাজ ডাইরেক্ট ইমপ্লিকেশন অন আপনার ব্রেইন ডেভেলপমেন্ট। একটা স্ট্যান্ডার্ড বাচ্চার যে ব্রেইন, এই ব্রেইনটা আপনার ঠিকমতো গ্রো করে না, এবং এই ইম্প্যাক্ট পড়ে তার ডিলেড লার্নিং, হ্যাঁ, তার লার্নিং পারফরমেন্সের উপরে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এবং যখন অ্যাডাল্ট লাইফে যায় তখন তার আপনার ভালো কাজ পায় না, তার ওয়েজ কম হয়, এবং তাতে করে যে আমাদের ন্যাশনাল প্রোডাক্টিভিটি, ওভারঅল প্রোডাক্টিভিটিটা কমে যায়। তো এইটার সমাধানের জন্য আপনার বাংলাদেশ অনেক আগেই অনেক প্রোগ্রাম নিয়েছিল। ধরেন যেমন মিড-90s বাংলাদেশ ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রজেক্ট নামে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্সড একটা বড় ধরনের প্রজেক্ট সরকার গ্রহণ করেছিল। 2000 সালেই এই প্রজেক্টেই নামকরণ করা হয় ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম। তারপরে আমরা আসি ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, এনএনএস। কিন্তু আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টর ইজ dominated by আপনার ডোনার, ইটস ক্রাউডেড বাই ডোনার্স, হ্যাঁ, এবং শর্ট হরাইজন, ফান্ডিং হরাইজন, টু মেনি প্রজেক্টস, স্মল প্রজেক্টস, ফ্র্যাগমেন্টেড আপনার প্রোগ্রামিং, যার ফলে এই যে সাস্টেনেবিলিটি এবং আপনার ওভারঅল যে একটা জাতীয়ভাবে একটা রেজাল্ট আপনার গেইন করা, এসব থেকে আমরা পিছিয়ে পড়ি। তো আমরা যে ব্যাপারটা এখন আমরা প্রমোট করার চেষ্টা করছি সেটা হলো, যেহেতু ম্যালনিউট্রিশন ইজ কজ বাই টু মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস, এবং এই ফ্যাক্টরগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে অনেকগুলো ফ্যাক্টর হেলথ সেক্টরে পড়ে, কোনো ফ্যাক্টর এডুকেশন সেক্টরে পড়ে, কোনো ফ্যাক্টর কৃষি সেক্টরে পড়ে, কোনো ফ্যাক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টরে পড়ে। ওয়াশ ইজ আ বিগ ওয়ান, আপনার ওয়াটার, হাইজিন অ্যান্ড স্যানিটেশন, হ্যাঁ, অনেক বড় ফ্যাক্টর। তো এগুলোকে যদি আমি প্রোগ্রামে ট্রান্সলেট করতে চাই তাহলে পরে এখানে প্রত্যেকটা সেক্টরের ইকুয়াল পার্টিসিপেশন ইজ এসেনশিয়াল। কিন্তু আমাদের দেশে এই নিউট্রিশন কোঅর্ডিনেশন করার জন্য যে মেকানিজমটা আছে, হ্যাঁ, এটাকে বলি ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। এই কাউন্সিলটা প্রতিষ্ঠা হয়েছিল 1974-এ, বাট ফ্রম ডে ওয়ান দিস কাউন্সিল ইজ ইটসেলফ ম্যালনারিশড, হ্যাঁ, ইটস এ লো পাওয়ার্ড, হ্যাঁ, এবং তাদের এনাফ ম্যান্ডেট নাই বা এনাফ ক্যাপাসিটি নাই টু কোঅর্ডিনেট আপনার ইন্টারভেনশনস অ্যাক্রস মাল্টিপল সেক্টরস। তো এখন আমি যেটা আপনার অ্যাডভোকেট করার চেষ্টা করছি, আমি এটাকে বলি নিউট্রিশন কনভার্জেন্স। হ্যাঁ, তার অর্থ হলো এখানে আপনার হেলথ, এগ্রিকালচার, এডুকেশন, সোশ্যাল প্রোটেকশন, আপনার ওয়াটার, ওয়াশ, এরা সবাই একসাথে কাজ করবে, এবং এই ইন্টারভেনশনগুলো একই জিওগ্রাফিক্যাল লোকেশনে, হ্যাঁ, কনভার্স করবে। একই সাথে আপনি সব ধরনের ইন্টারভেনশনগুলো একসাথে দিতে হবে। মানে এইটাকে কোঅর্ডিনেট করার জন্য আমার যে ন্যাশনাল মেকানিজম দরকার, সেটা বর্তমানে যে আমাদের ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল আছে, দ্যাট ইজ উইদিন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ইটস নট অ্যাডিকুয়েটলি পাওয়ার্ড। সো আমাদের এখন দরকার আমাদের দেশের জন্য একটি অ্যাডিকুয়েটলি পাওয়ার্ড একটা ন্যাশনাল কাউন্সিল বা নিউট্রিশন অথরিটি, হ্যাঁ, যাদের এনাফ ম্যান্ডেট এবং ক্যাপাসিটি আছে টু কোঅর্ডিনেট অ্যাক্রস অল দ্য সেক্টরস, টু মেক শিওর যে প্রত্যেকটা সেক্টর তাদের যে অ্যাসাইন্ড আপনার ইন্টারভেনশন, যেগুলোর প্রোফাউন্ড ইম্প্যাক্ট আছে নিউট্রিশনের উপরে বা স্ট্যান্টিং রিডাকশনের উপরে, হ্যাঁ, সেই ইন্টারভেনশনগুলো যাতে সবাই আপনার সমানভাবে পার্টিসিপেট করতেছে, এবং এইটাকে আপনার একটা জবাবদিহিতার আওতায় আনা, এটাকে রেগুলারলি মনিটর করা, রেজাল্টস আপনার রেগুলার মনিটর করা, এইটা করাই হবে আপনার এই ধরনের একটা হাই পাওয়ার্ড কাউন্সিলের মূল কাজ। এটা আমরা করতে পারি, এবং পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে, হ্যাঁ, যেমন পেরু, ইথিওপিয়া, সেনেগাল, হ্যাঁ, অনেক দেশ আছে যারা দেখিয়েছে যে আপনার খুব অল্প সময়ের মধ্যে, বা ইন্দোনেশিয়া, অল্প সময়ের মধ্যে আপনার এই স্ট্যান্টিং বা অন্যান্য যে ম্যালনিউট্রিশনের বিভিন্ন ফর্ম আছে, এগুলোকে কমিয়ে আনা সম্ভব। স্যার আপনার কাছে আপনি যেটা বলছিলেন সেটা বলে ফেলেছেন অলরেডি, যে আমাদের খাদ্যের ভেজাল, রাসায়নিক ব্যবহার, এই যে এগুলো সবই, মানে আপনি যেটা বলছেন সেটারই আসলে একসাথে না করতে পারলে এগুলোর কোনো সমাধান হবে না। স্যার আপনারা একটা দিতে চাচ্ছেন, যেরকম ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন, এরকম একটা
স্বাস্থ্য খাতের কোনো একটা কার্ড দেওয়ার চেষ্টা করছেন, ওই ব্যাপারে একটু স্যার জানতে হ্যাঁ, আমি চাই। আপনাকে বলছিলাম যে আমরা যে প্রাইমারি হেলথ কেয়ারটা আমি যখন ডিসক্রাইব করছিলাম তখন আমি বলেছি যে আমরা একটা ইলেকট্রনিক ডিজিটাল সিস্টেম, হেলথ সিস্টেম আমরা তৈরি করার কাজে আমরা মনোনিবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, যেটায় আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি সব মেধাবী তরুণ তরুণীরা, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যেমন সিলিকন ভ্যালি, হ্যাঁ, সেখান থেকে আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো দেশে এসে। হ্যাঁ, তারা আমাদের বাংলাদেশের মেড ইন বাংলাদেশ, মেড ফর বাংলাদেশ অ্যান্ড মেড বাই বাংলাদেশিস, হ্যাঁ, তারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে, হ্যাঁ, যেটা হবে মূল ব্রেইন, পুরো হেলথ সিস্টেমের ব্রেইন। এবং সেই ব্রেইনের একটা আপনার বাইরের অংশ হবে হেলথ কার্ড। প্রত্যেকটা নাগরিক একটা করে আপনার হেলথ কার্ড পাবে। এই হেলথ কার্ডটা যুক্ত থাকবে আপনার এই ডিজিটাল ইকোসিস্টেমের সাথে, এবং হেলথ কার্ডের মাধ্যমেই একটা রোগীকে আপনার রেফার করা হবে বিভিন্ন লেভেল অফ আপনার হসপিটালে। এই হেলথ কার্ডের মাধ্যমেই ওই রোগীর যে মেডিকেল রেকর্ডসগুলো আছে, হ্যাঁ, সেগুলো আপনার স্টোর থাকবে, যাতে করে এই রোগী যেখানেই যাক এই কার্ড নিয়ে, তার নিজের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে শুরু করে, ধরেন সে রোগীর বাড়ির রাজশাহীতে, সে যদি বেড়াতে চিটাগংয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, সেখানে যখন হেলথ কার্ডটা কোনো ডাক্তার সাহেবকে দিবে এই পাবলিক হেলথ সিস্টেমের মধ্যে, হ্যাঁ, ডাক্তার সাহেব তখন এই রোগীর রেকর্ড অ্যাক্সেস করতে পারবে। রোগী কী অসুখ হয়েছিল, কোন ধরনের ডায়াগনস্টিক টেস্ট হয়েছিল, কোন ধরনের মেডিসিন খেয়েছিল, ওর উপরে ভিত্তি করে ওই ডাক্তার সাহেব অনেক ভালো একটা প্রেসক্রিপশন দিতে পারবে, যে প্রেসক্রিপশনে কোনো টেস্টের বাড়াবাড়ি থাকবে না, বাড়াবাড়ি কোনো ওষুধ দেওয়া হবে না, তাতে আপনার রোগীর টাকার সাশ্রয় হবে, চিকিৎসার মান বাড়বে। হ্যাঁ, তো এই সিস্টেমটার তৈরির কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আমাদের একটা পাইলট প্রজেক্ট আমরা নিতে যাচ্ছি, যেটা 6টা জেলায় বাংলাদেশের প্রথম ইমপ্লিমেন্টেড হবে। আমরা যে ডিজিটাল হেলথ সিস্টেম, এটাকে পাইলট করব 6টা জেলায়। হ্যাঁ, 6টা জেলা হলো আপনার খুলনা, নোয়াখালী, সিরাজগঞ্জ, তারপরে ঝালকাঠি, তারপরে আপনার নরসিংদী। এই জেলাগুলোতে আমরা প্রথমে এই ডিজিটাল ইকোসিস্টেমটাকে আমরা পাইলট করব, এবং পাইলটটা হয়তো এই বছরের শেষ নাগাদই আমরা এই পাইলটের কাজ একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, যাতে করে আপনার এটাকে ফার্দার এডিশনাল ডিস্ট্রিক্টে রোল আউট খুব দ্রুততম সময়ের মধ্যে করা যায়। স্যার, আপনারা 5টা হসপিটাল করার কথা বলেছেন, শিশু হসপিটাল 5টা জেলাতে। স্যার, এই ব্যাপারে স্যার একটু জানতে চাই। এই 5টা শিশু হসপিটাল 250 বেডের হসপিটাল। এটা হলো আপনার, আমি যে বলেছিলাম যে গত 17 বছরের ডার্ক টানেল, ওই ডার্ক টানেল আরেকটা আউটকাম যে তারা অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। এই বিল্ডিংগুলো তারা তৈরি করে রেখেছে প্রায় 4 বছর, 3 থেকে 4 বছর হয়ে গেছে। সেখানে কোনো আপনার ডাক্তার ডিপ্লয় করে নাই, কোনো ইকুইপমেন্ট নেয় নাই, কোনো ফার্নিচার নেয় নাই, বিল্ডিংগুলো পড়ে আছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ওনার নির্দেশে আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানকার আপনার পোস্ট সিজনের কাজ এখন শেষ হয়ে গেছে। এই 5টা শিশু হাসপাতালে প্রত্যেকটা একটা 250 বেডের শিশু হাসপাতাল হবে। ডাক্তার রিক্রুটমেন্ট, এই কাজটাও আপনার শুরু হয়ে গেছে। নার্স এবং অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরও রিক্রুটমেন্টের কাজ শুরু হয়ে গেছে। যে ইকুইপমেন্টগুলো লাগবে 250 বেডের হাসপাতাল চালানোর জন্য, সেগুলোরও আপনার টেন্ডারিং প্রসেস শেষ হয়ে গেছে, এগুলো খুব দ্রুতই চলে আসবে। ফার্নিচার অলরেডি চলে এসেছে, এবং আমরা মনে করি যে এই বছর অক্টোবর মাসের শেষ নাগাদ একসাথেই আমরা 5টা শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ 250 বেডের, একটাকে 250 বেডের হাসপাতাল হিসাবে ডিক্লেয়ার করতে পারবো, এবং রোগীদেরকে সেবা দেওয়া শুরু করতে পারবো। স্যার, বেসরকারি হসপিটালগুলো যেগুলো আছে স্যার, সেখানে তো আমাদের একটু কস্টিং বেশি পড়ে। তো আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে যে যারা মধ্যবিত্ত গরিব তারা এই বেসরকারি হসপিটালে চিকিৎসা নিলে আপনারা, সরকার তাদেরকে কোনো সাহায্য করবে, এরকম কোনো পরিকল্পনা? অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টো একটা অন্যতম একটা স্বাস্থ্যের আমাদের প্রোগ্রাম। আমরা এটাকে বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক পারচেজিং ইন হেলথ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে যে প্রাইভেট হসপিটালগুলো আছে তাতে অ্যাভারেজ বেডের সংখ্যা প্রায় 1 লাখ, এবং এগুলো অকুপেন্সি রেট হলো অ্যাভারেজ 70%। তার অর্থ এনি গিভেন পয়েন্ট ইন টাইম প্রায় 30,000 বেড খালি থাকে। তো এই 30,000 বেডের হসপিটাল করতে গেলে তো অনেক বছর লাগবে, 5 থেকে 10 বছর লাগবে।
তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা এক ধরনের আপনার স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের মাধ্যমে কিছু সিলেক্টেড সার্ভিস আমরা এই প্রাইভেট হসপিটালগুলো থেকে আগাম কিনে নেব। আমরা সিলেক্টেড সার্ভিস এগুলো যে আমরা দেখেছি যে 5 থেকে 7টা আপনার হেলথ সার্ভিস যেগুলো আপনার আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার ঘটায়, হ্যাঁ, যেমন স্ট্রোক, হ্যাঁ, হার্ট অ্যাটাক, হ্যাঁ, সিভিয়ার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তারপরে কিডনি ফেইলিওর, হ্যাঁ, এই ধরনের কিছু রোগ আছে যে রোগের চিকিৎসা পাওয়ার জন্য মানুষ সর্বশান্ত হয়। হ্যাঁ, তো বিদেশেও যাচ্ছে তারা। হ্যাঁ হ্যাঁ, এ কারণে এই সর্বশান্ত হওয়ার কারণে আমাদের দেশে প্রতি বছর আপনার প্রায় 50 থেকে 60 লাখ পরিবার অতি দারিদ্র্য সীমার নিচে চলে যায়। তা আমরা একটা ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা ইনস্টিটিউশন আমরা দাঁড়া করাবো, এটার নাম হয়তো বা হেলথ সিকিউরিটি অফিস। হ্যাঁ, তো এই হেলথ সিকিউরিটি অফিস আপনার বিভিন্ন প্রাইভেট হসপিটাল যারা এই ধরনের পার্টনারশিপে সরকারের সাথে আসতে চায়, হ্যাঁ, তাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট করবে ফর স্পেসিফিক সার্ভিস। হ্যাঁ, যদি কোনো হাসপাতাল বলে যে আমরা স্টেন্টিং সার্ভিস দিব, তো তাদেরকে ওই সার্ভিসটার তাদের কোয়ালিটি অ্যাসেস করা হবে। যদি তারা কোয়ালিফাই করে তাদের সাথে সরকার একটা এমওইউ করবে, হ্যাঁ, করে আপনার তাদের সাথে প্রাইস নেগোশিয়েট করবে যে এক একটা স্টেন্টিং পার ইউনিট অফ স্টেন্টিং তারা কত টাকা চার্জ করবে, এটা সরকার তার থেকে এটা অগ্রিম কিনে নেবে। ধরেন ঢাকা মেডিকেল কলেজে স্টেন্টিংয়ের জন্য অপেক্ষা করে আছে প্রায় 400 রোগী, তারা ওভার ক্রাউডিংয়ের জন্য সেবাটা পাচ্ছে না। ওখান থেকে যাদের আপনার একটু ক্রয় ক্ষমতা কম, যারা অন্য প্রাইভেট হসপিটালে যাওয়ার যোগ্যতা নাই, আর্থিক ক্ষমতা নাই, সক্ষমতা নাই, তাদেরকে আমরা ওই লাইন থেকে নিয়ে এসে ওই অ্যাসাইন যে প্রাইভেট হসপিটাল সেখানে আমরা পাঠাবো। সেখান থেকে আপনার গুণগত মানের চিকিৎসা উনি গ্রহণ করবে এবং ওই রোগী কত টাকা সরকার প্রথমেই ওই হাসপাতালের বিল পুরোপুরি পরিশোধ করে দেবে। ওই রোগী কত টাকা সরকারকে দিবে সেটা নির্ভর করবে তার পরিবারের আর্থিক অবস্থা কেমন। হ্যাঁ, একটা থ্রেশহোল্ড থাকবে বিভিন্ন রকম, হ্যাঁ, সেই থ্রেশহোল্ড অনুযায়ী সরকারকে হয়তো টাকা দেবে। যারা খুব দরিদ্র, হ্যাঁ, একজন রিক্সাওয়ালা, সে হয়তো কোনো টাকাই দিবে না। তো এইভাবে আমরা চাচ্ছি আপনার একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করতে যাতে করে আমাদের যারা অপেক্ষাকৃত আপনার যারা গরিব জনগোষ্ঠী আছে তারা কোয়ালিটি মানসম্মত স্পেশালাইজড চিকিৎসা আপনার প্রাইভেট হাসপাতাল থেকে পেতে পারে। এখানে কি স্যার ইন্স্যুরেন্সের কোনো থাকবে, যে ইন্স্যুরেন্স কোম্পানি এরকম কিছু? আমরা একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের কথা বলছি এবং আমরা মনে করি যে স্বাস্থ্য শিক্ষা সহ এই ধরনের বেসিক সার্ভিস এটা দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব। তো প্রাইমারি হেলথ কেয়ার এটা সম্পূর্ণভাবে ফ্রি। আপনি যতই গরিব হন না, যতই আপনি ধনী হন, আপনার প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্সেস করতে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু যখনই আপনি স্পেশালাইজড হেলথ কেয়ারের দিকে যাবেন, আমি যেভাবে ডিসক্রাইব করলাম, হ্যাঁ, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি পে করবেন। হয়তোবা আমরা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি ফর ফর্মাল সেক্টর ওয়ার্কার্স, হ্যাঁ, যারা বিভিন্ন চাকরিতে আছে, হ্যাঁ, যাদের ফিক্সড ইনকাম আছে, হ্যাঁ, সেখানে হয়তো আমরা কিছু হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেমন ইন্ডিয়াতে আছে আয়ুষ্মান ভারত, হ্যাঁ, এটার একটা এক্সাম্পল আছে। অন্যান্য অনেক দেশে অনেক রকম এক্সাম্পল আছে, আমরা বিভিন্ন দেশের এক্সাম্পলগুলো দেখছি। কিন্তু অতি সহসাই আমরা আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম বাংলাদেশে মনে হয় না শুরু করতে পারবো, কারণ আমরা চাই যে আমাদের দেশের নাগরিকরা, হ্যাঁ, তার সরকারি খরচেই আপনার চিকিৎসা পাক, হ্যাঁ, এবং যাদের অনেক বেশি টাকা খরচ হবে, হ্যাঁ, তাদের জন্য আমরা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ব্যবস্থা করব। আপনাদের এই পরিকল্পনা কত বছরের মধ্যে স্যার বাস্তবায়িত হওয়ার? আমি যতগুলো বললাম এই পরিকল্পনাগুলো আমরা অনেক আগেই করে রেখেছি এবং আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার, হ্যাঁ, বাস্তবায়নে বিশ্বাস করে এবং এই 180 দিনে যদি আমি বাস্তবায়ন কী কী করলাম, যদি এই লিস্ট আমি আপনাকে বলি, আমার মনে হয় যে আপনার অন্তত 4টা এই এপিসোড আমার লাগবে এই পুরোপুরি আপনার ডিসক্রাইব করার জন্য। বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক আমরা মনে করি যে প্রথম বছর আমরা 1/3 অফ দ্য কান্ট্রিতে 1/3 জায়গায় আমরা মোটামুটি নেটওয়ার্কটা তৈরি করতে পারবো এবং 3 বছরের মাথায় আমরা পুরোপুরি বাংলাদেশকে আমরা কাভার করব। আমরা আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা বলেছি যে 55 বেড থেকে 151 বেডে আমরা রূপান্তরিত করব। প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার সোলার প্যানেল বসাবো ছাদে, যাতে করে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা আপনার যে হসপিটাল, এখানে আমরা অক্সিজেন প্ল্যান্ট বসাবো, হ্যাঁ, যাতে করে অক্সিজেনের অভাবে কাউকে রেফার করতে না হয়।
খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে, সেটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হোক আর টার্সিয়ারি হসপিটাল হোক, আমরা আপনার সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট আমরা বসাবো, যাতে করে এই যে ক্রস ইনফেকশনে মানুষ আর জর্জরিত না হয়, রোগ আপনার আরও বেশি না ছড়ায়। তো এই কাজগুলো আমরা মনে করি যে এই অর্থবছরের মধ্যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার এবং উপজেলা হেলথ কমপ্লেক্স আমরা আশা করছি যে আমরা 1/3 এরিয়া কভার করতে পারবো, এবং আপনার তৃতীয় বছরে আমরা আশা করছি যে বাংলাদেশের সব জায়গাতে আমরা যে পরিকল্পনাগুলো করেছি সেগুলোর 100% বাস্তবায়ন সম্ভব হবে। স্যার, আমাদের আজকে সময়ের অভাবে শেষ করতে হচ্ছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভিকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সময়ের অভাবে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা মনোমুগ্ধভাবে স্যারের কথা শুনছিলাম এবং স্যার বলেছে এই অর্থ বছরে তাদের যে পরিকল্পনা রয়েছে তার একটা বড় অংশ এই অর্থ বছরেই তারা বাস্তবায়ন করতে পারবে, এবং আগামী 3 বছরের ভিতরে স্যারদের যে পরিকল্পনা সেটা দৃশ্যমান হবে। আমরা সেই আশা রাখি, এবং বাংলাদেশের যে পরিকল্পনা রাইট ম্যান ইন রাইট পজিশনে এসেছেন, তার বিস্তর অভিজ্ঞতা, 35টা দেশে তিনি কাজ করেছেন, বিশ্ব ব্যাংকে কাজ করেছেন, এবং তিনি একজন পুষ্টিবিদ, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। তার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যান, এই আশা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কারো অতিথির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।